আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে শাহবাগের ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অন্তত 50টি গাড়িতে আগুন ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ বক্সেও আগুন দেয় তারা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে কারওয়ান বাজার, ফার্মগেট, মিরপুর, যাত্রাবাড়ি, সাইনবোর্ড, উত্তরার আজমপুর এলাকাতেও। এ ঘটনায় আহত হয়েছেন অনেকেই। ইকবাল অনেকের রিপোর্টে এর বিস্তারিত। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক দফা দাবিতে অসংযোগ আন্দোলনের ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। কর্মসূচি পালনে রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হন শিক্ষার্থীরা। সকালে শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সুযোগে দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 50টি গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। আগুন দেয়া হয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পুলিশ বক্সেও। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে আন্দোলনকারীরা মিন্টু রোডের পুলিশ ভবনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। দুপুরের দিকে শুরু হয় কারওয়ান বাজারেও। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ত্রিপক্ষীয় সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। রাজধানীর পুরান ঢাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ঢাকা সিএমএম আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়া হয়। পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত পুরো এলাকা জুড়ে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। বাংলা মোটরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। উত্তরার আজমপুরে বিক্ষোভকারী পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সংঘর্ষ হয়। ইকবাল অনেক, আরটিভি, ঢাকা। অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে আন্দোলনকারী পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এখনো পর্যন্ত সারা দেশে কমপক্ষে 86 জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকেই। এছাড়াও অনেক জায়গায় আদালত, থানা, পুলিশ বক্স, আওয়ামী লীগ অফিস সহ বিভিন্ন স্থাপনায় আগুন এবং ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনে আন্দোলনকারী পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে বিভিন্ন এলাকা। সংঘর্ষে সিরাজগঞ্জে 10 জন, নরসিংদীতে 6 জন, ফেনীতে 5 জন, বগুড়ায় 2 জন, মাগুরায় 2, ভোলায় 1, সিলেট 2, কুমিল্লা, আশুলিয়া, জয়পুরহাটে একজন করে 3 জন প্রাণ হারিয়েছেন। রংপুরে দুর্বৃত্তের সঙ্গে যুবলীগ, ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। পাবনায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় 3 জন নিহত এবং প্রায় 35 জন আহত হয়। মুন্সিগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে 2 জন নিহত এবং আহত হয় শতাধিক মানুষ। বরিশালের সংঘর্ষে মহানগর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির মৃত্যু হয়েছে। ভাঙচুর করা হয় পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাসভবন। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ 2 দফা টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। গাজীপুরের কাপাসিয়ায় দুর্বৃত্তরা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও 5টি মোটরসাইকেলে আগুন দেয়। কালিয়াকৈরেও 2টি পুলিশ বক্স আগুনে পুড়িয়ে দেয়া হয়। খাগড়াছড়িতে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর এবং সংঘর্ষে আহত হয়েছে অনেকে। সিলেটে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। পটুয়াখালীর কুয়াকাটা ঢাকা মহাসড়কের চৌরাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ এবং স্থানীয় পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনকারীরা। খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ সহ শহরের বিভিন্ন জায়গায় হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
লক্ষ্মীপুরেও সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনায় আহত হয়েছে অনেকে। ভাঙচুর করা হয়েছে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। নড়াইলে আওয়ামী লীগ ও বিএনপি জামাত পাল্টাপাল্টি মিছিলে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে 15 জন আহত হয়েছে। ফরিদপুর শহরে লাবলু সড়কে আওয়ামী লীগ অফিস, সরকারি রাজেন্দ্র কলেজের রুকসু ভবন ভাঙচুর হয়। এছাড়াও গাইবান্ধা, কুড়িগ্রাম, রাঙামাটি, কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, নারায়ণগঞ্জ, নীলফামারী সহ দেশের বিভিন্ন জায়গায় অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। নুসরাত জাহান সিনথি, আরটিভি। সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে এই ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তর এবং সিরাজগঞ্জের এসপি আরিফুর রহমান মণ্ডল এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়, সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার 13 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হামলায় 1 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে 3 শতাধিক পুলিশ। দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে সন্ধ্যা 6টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষের পর গেল 19 জুলাই দেশজুড়ে কারফিউ জারি করা হয়। এদিকে সোমবার থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এছাড়া কাল থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং সারা দেশের নিম্ন আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে যে কোনো স্থানে হাইকোর্টের বেঞ্চ বসাতে পারবেন। এছাড়া মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও সারা দেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খোলা থাকবে। সরকারের জারি করা কারফিউতে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুতি দায়িত্ব পালন করবে। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। এখন যারা নাশকতা করছে তারা কেউ ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে রোববার সকাল 11:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হওয়া নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠকে তিনি কথা বলেন। সরকারের বর্তমান মেয়াদে এটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক। বৈঠকে স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সহ 27 সদস্যের কমিটির সব সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। আজকে কিন্তু আমাদের একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মিটিং হয়েছে। আমি নিজে এটার মেম্বার। সব 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে সকল সিকিউরিটি ফোর্সের সংস্থা সবাই ছিল, আমাদের অন্যান্য মন্ত্রীরাও ছিলেন এবং আমাদের একটা ফ্রুটফুল মিটিং হয়েছে। এই মিটিংয়ে সবাই একটা সেম পেজে আছে। সেটি হলো, আমরা একটা গ্রেটার এনিমি ফেস করছি যারা ধ্বংসাত্মক, যারা পুড়িয়ে দিচ্ছে, কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে তারা পুরাচ্ছে, মারছে, ধ্বংস করছে, মানুষের সম্পদ নষ্ট করছে, মানুষকে হত্যা করছে এবং মানুষের মধ্যে এক ধরনের আবেগ তৈরি করে তারা দেশকে ধ্বংসের পথে নিচ্ছে। কাজে এই গ্রেটার যে এনিমি, তাদেরকে কিভাবে দেশকে রক্ষা করার জন্য কাজ করতে হবে সে ব্যাপারে সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। কোনো ধরনের গুজবে আপনারা পা দিবেন না। চলমান এক দফা ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে দেশজুড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। রোববার সকাল থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে প্রতিটি ওয়ার্ডে
সতর্ক অবস্থানে ছিল নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, অসহযোগ আন্দোলনের নামে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধীরা। ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে সন্ত্রাসী গোষ্ঠী ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। দেশবিরোধী অপশক্তিকে রুখে দিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কঠিন প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান তারা। কোটার কথা বলে তারা আন্দোলনের রাজপথে ছিল, কিন্তু এখন তারা তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য আছে এটা তারা অবস্থান তাদের ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাদেরকে রাজপথে থেকেই রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করব। আমরা এক দফার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চাই। যেখানে এই সন্ত্রাসী গোষ্ঠী থাকবে, যেখানে এই নৈরাজ্য হবে, সেখানে থেকে আমরা প্রতিরোধ করব। আমরা জনগণকে শান্তিতে স্বস্তিতে তারা যেন কাজে যেতে চায়, তাদের ভিতর কোনো রকম আশঙ্কা কাজ না করে, তারা যেন ভীত না হইয়া ঘরে বসে না থাকে, স্বাভাবিক গুজবে কান না দিয়ে স্বাভাবিক জীবনযাপন করার জন্য আমরা তাদেরকে সাহস যুগের জন্যই আজকে শান্তিপূর্ণ আমাদের অবস্থান এখানে রয়েছে। ক্যাটারের কারণে যেভাবে রকটা কাটছে, তারা নিজেদের রক কাটছে, এটা বোঝা গেছে এবং দেখা গেছে সবাই দেখছে। এবং তাকে তাদের পিস্তল দিয়ে, যারা শিবিরের লোকজন তাদের কাছে পিস্তল ছিল, তাদের শিবিরের পিস্তল দিয়ে গুলি করছে তাকে। কোটা সংস্কার আন্দোলনকারী ও বিএনপি জামায়াতের দাবি এখন এক। এ কারণে চলমান সহিংসতার রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানালেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। জরুরি ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের বৃহত্তর স্বার্থে উস্কানি গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে। আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সব সহিংসতা ও হত্যার দায় আন্দোলনকারীদের নিতে হবে। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। চলমান সংকটময় পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন করেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সংসদ ভবন এলাকায় ব্রিফিংয়ে তিনি বলেন, সব দাবি মেনে প্রধানমন্ত্রী আলোচনায় ডাকার পরও আন্দোলনকারীরা সহিংসতার পথ বেছে নিয়েছে। জামাত শিবিরের জঙ্গিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার আইন প্রয়োগ করে ব্যবস্থা নেবে। শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে। তারা বিএনপির সাথে একাত্মতা প্রকাশ করলো গতকাল, এখন আর তারা আলাদা থাকলো না, এটা এখন বিএনপি জামাতই হয়ে গেল। সকল দাবি পূরণ হয়ে গেল, তারপরও এখন হচ্ছে এক দফার দাবি, মানে ওখানে তারা যেতেই যাবে। এখন তারা বরং বিএনপি জামাতের সাথে একত্রতা প্রকাশ করে তাদের নিজস্ব আইডেন্টিটি এটাকে তারা ডিজলভ করে এখন আমরা আবার সেই 28 অক্টোবর নির্বাচনের আগে যাদের মোকাবেলা করছিলাম তারাই সামনে চলে আসলো। আওয়ামী লীগ ধৈর্যের পরীক্ষা দিয়েছে, এবার শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলবে। দেশে শান্তি ফিরিয়ে আনতে করণীয় সবকিছুই করবে। আজকে সহিংসতার পথে বেছে নিল, সকাল থেকেই তো মারামারি শুরু করলো, আগুন লাগানো শুরু করলো, এটা আপনাদের চোখের সামনে। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য জনগণের প্রতি উনি আহ্বান জানিয়েছেন। গোটা বিশ্বে বিভিন্ন সময় বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে, টেনশন বাড়িয়ে, উত্তেজনা তৈরি করে মানুষকে বিপথে পরিচালিত করে সংঘাত, সহিংসতা এবং মৃত্যুর ঘটনা ঘটে। এই ধরনের মৃত্যু বা এই ধরনের হতাহত এড়ানোর জন্য আমরা সাময়িকভাবে এই পদক্ষেপ নিয়েছি। আমরা যা কিছু করছি বৃহত্তর স্বার্থে করছি। ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ নৈরাজ্য মেনে নেবে না, তবে শিক্ষার্থীদের জন্য আলোচনার দরজা এখনো খোলা আছে। ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পাড়া মহল্লায় রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে। উদ্ভূত পরিস্থিতি ও সকল হত্যা সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ। আতিকা রহমান, RTV, ঢাকা। আর রক্তপাত না ঘটিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ছাত্র জনতার সরকার পতনের এক দফা দাবিতে একাত্মতা প্রকাশ করছে বিএনপি। সব নেতাকর্মীদের এক দফায় যোগ দেওয়ার আহ্বানও জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ছাত্র জনতার উপর হামলা চালিয়ে দেশকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। রোববার দুপুরে চলমান পরিস্থিতি নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এটা কি আওয়ামী লীগ? আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম সেই আওয়ামী লীগ এটা নয়। এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। আপনি চিন্তা করেন, লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং এর মধ্যে তারা আজকে হামলা করছে।
কত ভয়ঙ্কর হলে এটা করতে পারে। এখনো কি তাদের বোধোদয় হচ্ছে না? আমি সেজন্য বলছি যে আমি প্রে করি, প্রার্থনা করি তাদের সম্বিত ফিরে আসুক, শুভবুদ্ধির উদয় হোক, আর কোনো রক্তপাত না, আর কোনো সংঘাত না নিয়ে তারা জনগণের দাবি মেনে নিয়ে তারা সরে যান। অবশেষে আন্দোলনকারীদের ওপর গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করল হাইকোর্ট। আদালত বলছে, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সবার আছে, কিন্তু বিক্ষোভের নামে বিশৃঙ্খলা ও নাশকতা করলে ফৌজদারি আইন অনুযায়ী গুলি করতে পারবে পুলিশ। আন্দোলন দমনে পুলিশকে পিআরবি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শাকিলা করিমের রিপোর্টে এটি বিস্তারিত। গেল সপ্তাহের শেষে এজলাসে হট্টগোল, বিচারপতিদের এজলাস ছেড়ে যাওয়া ও বিচারপতি অসুস্থ হওয়া সহ নানা ঘটনার পর রোববার হলো সরাসরি গুলি বন্ধ চেয়ে রিটের শুনানি। আন্দোলনকারীদের ওপর গুলি ব্যবহার কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাজা গুলি ব্যবহার না করার নির্দেশ কেন দেয়া হবে না জানতে বাদী বিবাদী পক্ষের যুক্তিতর্ক চলে। সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্টের রিটটি খারিজ করে দেন আদালত। একটি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, আদালতকে ব্যবহার করার জন্য এই রিট পিটিশনটি দায়ের করা হয়েছিল। সুতরাং রিট পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে খারিজ করে দেওয়া হয়েছে। হাইকোর্ট বলেন, শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার সবার আছে, কিন্তু বিক্ষোভের নামে বিশৃঙ্খলা করলে ফৌজদারি আইন অনুযায়ী গুলি করতে পারবে পুলিশ। আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে, সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে শান্তিপূর্ণভাবে, এবং তারা শান্তিপূর্ণভাবে সেটা করতে পারবে। সহিংসতা বা অরাজকতা বা উশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ আমাদের দেওয়ানি ফৌজদারি কার্যবিধির 127 থেকে যে বিধানগুলো রয়েছে, তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয়। রিটকারী আইনজীবীরা বলছেন, আইন মেনে গুলির বিষয়ে এমন রায়ে নির্বিচারে মানুষ মারা থেকে বিরত থাকবে পুলিশ। আইনটা এখন স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমরা সবচাইতে বেশি সন্তুষ্ট যে আদালত বলেছে যে যারা এই ধরনের ঘটনা ঘটায়, আইন বহির্ভূত কোনো ঘটনা যারা ঘটায়, আটকের ক্ষেত্রে হোক, গুলিবর্ষণের ক্ষেত্রে হোক, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মানজুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা গত 29 জুলাই রিট আবেদন করেন। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয় ওই রিটে। শাকিলা করিম, RTV, ঢাকা। গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডে 666 কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ডক্টর ইউনূসকে এই টাকা সরকারকে পরিশোধ করতে হবে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী। রফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত দেখুন। চলতি বছরের 11 মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর ফাঁকির মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। রোববার দুপুরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের 666 কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। ট্যাক্স নির্ধারণ করেছে ডেপুটি কমিশনার, কিন্তু ফাইল অ্যাপ্রুভড হয়েছে 17 বছর যাবৎ কমিশনার কর্তৃক। তো ডেপুটি কমিশনার কমিশনের অনুমোদন ছাড়া করতে পারে না, এইটাকে চ্যালেঞ্জ করে করা হয়েছে। কিন্তু আজকে কোর্ট এই সমস্ত আইনের বিধানগুলিকে না মেনে এবং সিস্টার কনসেন্ট এটা না মেনেই আজকে রায়টা দিয়েছেন। রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তিনি। এই রায়টা বিরুদ্ধে আমরা আপিল করব, যেহেতু এইখানে রায়ের টাকার কোনো প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে লিগ্যালিটি, যে 15 বছর পরে এসে তারা রিওপেন করতে পারে কিনা ফাইল। বর্তমানে ডক্টর ইউনূস দেশের বাইরে অবস্থান করছেন। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনের মধ্যে রাজধানীতে বন্ধ রয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোর বেশিরভাগ শাখা।
মতিঝিল, শাহবাগ, কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ছাড়া বন্ধ রাখা হয়েছে শাখা কার্যালয়। এর মধ্যে যেসব শাখা খোলা রাখা হয়েছিল, প্রধান ফটক ব্যবহার না করে বিকল্প পথে অফিসে প্রবেশ করেছেন কর্মকর্তা ও গ্রাহকরা। এদিকে শুধু ব্যাংক নয়, রাজধানীর বেশিরভাগ এটিএম বুথগুলো বন্ধ রাখা হয়েছে। অসহযোগ আন্দোলনের মধ্যে ব্যাংক খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের কাছ থেকে জানতে চাইলে কোনো কথা বলেননি তিনি। ছাত্রদের দাবির সঙ্গে একমত, তবে ছাত্রদের আন্দোলনে একটি কুচক্রী মহল প্রবেশ করে জ্বালাও পোড়াও করে দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে দাবি করেছে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বাংলাদেশ। সকালে রাজধানীর পরিকল্পনা অধিদপ্তরের সামনে মানববন্ধনে একথা বলেন অংশগ্রহণকারীরা। বক্তারা বলেন, দেশের মানুষ শান্তি চায়, জ্বালাও পোড়াও যারা চালাচ্ছে তাদের বিচারের আওতায় আনতে হবে। জামাত, বিএমপি তথাকথিত কিছু কুচক্রী মহল ঢুকে এই বর্তমান প্রেক্ষাপটে ঘোলাটে করে এই হত্যা নৈরাজ্য আমরা চাই না। আমরা চাই যে দেশে শান্তি হোক, ভাঙচুর, জ্বালাও পোড়াও, হত্যা এগুলো আমরা চাই না। আমরা চাই যে কোনো মূল্যে দেশের শান্তিটা ফিরে আসুক। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শান্তি থাক, এরকম ভাঙচুর, হানাহানি আমরা চাই না। ভারতের কেরালার ওয়েনার জেলার কয়েকটি গ্রামে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 361 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ প্রায় 3 শতাধিক। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অর্ধ শতাধিক মানুষ। টানা 5 দিন ধরে চলছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে প্রতিরক্ষা দপ্তরের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, গেল শনিবার সকাল 7টা থেকে দেশটির সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে। গেল সোমবার রাতে প্রবল বৃষ্টির কারণে ওয়েনারের মেপ্পাদির কাছে একাধিক পাহাড়ি এলাকায় এই ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। এদিকে ভারতের মধ্যপ্রদেশে দেয়াল ধসের ঘটনায় 9 শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রোববার রাজ্যের সাগর জেলার শাহপুর গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার কাজ পরিচালনা করেছে পুলিশ। ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রত্যেকের পরিবারকে 4 লাখ রুপি করে সহায়তা দেওয়ার কথা বলেছেন। ফিলিস্তিনের গাজায় দেইর আল বালাহ শরণার্থী ক্যাম্পের হাসপাতালে ইসরায়েলি হামলায় 3 জন নিহত ও কমপক্ষে 18 জন আহত হয়েছে। এছাড়াও রোববার গাজার শেখ রাদওয়ান এলাকার একটি স্কুলে ইসরায়েলের চালানো আরেক হামলায় কমপক্ষে 17 জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের আশঙ্কায় দেশটি ভ্রমণে নিজ দেশের নাগরিকদের নিরুৎসাহী করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গাজায় চলমান হামলায় নিহতের সংখ্যা 39,000 ও আহতের সংখ্যা 91,000 ছাড়িয়েছে। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।